পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা সকলে মিলে আন্দোলনে নেমেছিল। ওদেরই ইউনিভার্সিটির 3 ছাত্রীকে কিছু গুন্ডা অসম্মান করেছিল, শ্লীলতাহানি করেছিল। সেই জন্য ওরা জল পর্যন্ত খায়নি। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ওদের আন্দোলনে সামিল হয়ে ওদের প্রতিশ্রুতি দিয়েছে গুন্ডাদের গ্রেপ্তার করা হবে। অনশন ভঙ্গ করেছে পারুল রায়ানের জল খাইয়ে। আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল গোটা ইউনিভার্সিটি চত্বর। ওরা ওদের আন্দোলনের সাফল্যে আত্মহারা হয়েছিল। এদিকে রায়ান পারুলকে ভালোবেসে ফেলেছে। কি করে যে ওর মনে এই অনুভূতিটা এলো ও বুঝতে পারল না। শিরিনের সাথে ও একটা সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু শিরিনকে ও আর পছন্দ করছে না। পারুল যে সে মেয়ে নয়, এ যেন একটা অগ্নিকন্যা, নন্দিনী চরিত্রের আসল নন্দিনী। তাই ওকে না ভালোবেসে উপায় নেই। সে কথাটা বলতে চায় পারুলকে। ওখানে দাঁড়িয়েই বলার চেষ্টা করছে, পারুলের সে ধৈর্য নেই শোনার। বলছে, তোকে আমি একটা কথা বলতে চাই। বললো যে হ্যাঁ বল, কি বলতে চাইছিস। বলেই ফেললো, আমি তোকে ভালোবেসে ফেলেছি। বলছে কি, তুই কি বললি? বলছে হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। অবাক হয়ে গেছে পারুল। যে ছেলেটা সব সময় শিরিনের সাথে সাথে থাকে, ওকে ভালোবাসে, সে হঠাৎ আজকে পারুলকে ভালোবাসার কথা বলছে। ওর বিশ্বাস হচ্ছে না। ভুবনেশ্বরকে ডাকছে যে ঠাকুর, তুমি এই দিনটা দিলে, আমরা তো স্বামী স্ত্রী, এটাই তো চেয়েছিলাম। যদিও ইউনিভার্সিটির কেউ জানে না, কিন্তু এ কথায় বিশ্বাস হলো না। তাই রায়ানকে বলল, তুই ভেবেচিন্তে আমাকে বলিস, আমি কিন্তু ওই সিচুয়েশনশিপ এইসবে বিশ্বাসী নই, আমি লাভে বিশ্বাসী। বললো হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। বললো চিন্তা করে তারপর বলিস। ওদিকে শিরিন দেখছে পারুল আর রায়ানের চোখের দৃষ্টি। ও ভয় পেয়ে গেছে। এই দৃষ্টি তো হচ্ছে না, এ তো ভালোবাসার দৃষ্টি। কী হলো হঠাৎ? ওদের আন্দোলন শেষ হতে রায়ান পারুলের হাত ধরে বাইকে উঠিয়ে নিয়ে বেরিয়ে চলে এলো। বাইকে যাচ্ছে। পারুলের মনে খুব আজ আনন্দ হচ্ছে। রায়ানও মনে মনে ভাবছে যে ওরা তো বিবাহিত, সকলকে নয় একসময় বলে দেবে, এতদিন কাউকে বলেনি। খুব খুশি হয়েছে। বাড়ির দিকে যাচ্ছে। যে পারুল ভয়ে ভয়ে থাকতো, সব সময় ঝামেলা করতো, মনে মনে আবার ভাবছে রায়ান ওকে মেনে নিল, ভালোবাসবে বলছে, কিন্তু ঝগড়া না করলে তো ওর সাথে শান্তি হয় না। তাহলে কি করে ঝগড়া করবে? তারপর ওরা বাড়ির পৌঁছতেই দেখছে দাদু ওখানে সবার উপর চিৎকার করছে। কেন বাড়ির ছেলেমেয়েরা আন্দোলনে নেমেছিল। বাকি ছেলে মেয়ে সব বাড়িতে পৌঁছে গেছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলছে জিনিসপত্র। এত রেগে গেছে সবাই তটস্থ, থামাতে পারছে না দাদুকে। সেই সময় উপস্থিত পারুল রায়ান। বলছে যে আমি বারণ করেছিলাম তোমরা আন্দোলন করো না, কেন তোমরা আমার কথা শুনলে না? আমার কোনো গুরুত্ব নেই এই পরিবারে? আমি এই পরিবারের ভরণ পোষণ করি, তোমরা স্বাবলম্বী নও, তাহলে আমার কথা তোমরা কেন শুনবেন? এদিকে ভয়ে পাচ্ছে ওই বাড়ির গিন্নিমা। তিনি থামানোর চেষ্টা করছেন আশুতোষ বসুকে, কিন্তু উনি কিছুতেই থামছেন না। ছোট ছেলে বাবাকে ধরতে গেছিল, উল্টে ছোট ছেলেকে গালে ঠাস করে চড় মেরে দিয়েছে। সবাই তো অবাক। এত বড় ছেলে, তার বউ আছে, ছেলে আছে, ছেলের বিয়ে হয়ে গেছে, এ কী করলো বাবা? কিছু বলার উপায় নেই। তারপরেই গেছে বড় ছেলের কাছে। তাকে বলছে, তুমি কেমন মানুষ হয়েছো, নিজের ছেলেকে শাসন করতে পারো না? সে কি না আন্দোলন করছে, আর তোমরা এখানে বসে আছো? ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, পড়ে যাচ্ছিল, আটকে দিয়েছে পারুল। বলছে, দাদু আপনি এই কী করছেন, কেন এরকম করছেন? তখন বলল, খবরদার তুই কথা বলবি না, তোর জন্যই এই সব কাণ্ড ঘটেছে। এবার বাড়ির বাকি সদস্য যারা পারুলকে পছন্দ করে না, তারাও বলছে এই মেয়েটার জন্যই আমাদের বাড়িতে এত অশান্তি। এরপর কি হবে
যদি আমাদের ছেলেদের হাত পা ভেঙে রেখে দেয়, মেয়েদের গায়ে হয়তো হাত দেবে না। দাদু বলছে আজকে তোমরা আন্দোলন করলে ওরা হয়তো জেলের ঘানি টানবে, তারপর তো একদিন ছাড়া পাবে, তখন যদি বদলা নিতে আসে তোমরা কি সামলাতে পারবে? পারুল বলল আমরা সবটা সামলে নেব আপনার আশীর্বাদ পেলে। বলছে খবরদার তুমি একদম কথা বলবে না। তখন পারুল বলছে আপনিই তো বলেছিলেন আমাকে প্রশ্ন করতে, আমি বিজ্ঞানের ছাত্রী, তাই প্রশ্নটা আমি করবই, আর মুখের দিকে তাকিয়েই কথা বলবো। এই যে বাড়িতে এত বড় অন্যায় হচ্ছে, আমরা যদি তার প্রতিবাদ না করি তাহলে আমরা সমাজে বাঁচব কী করে? রায়ান পারুলের হাত ধরে বলছে দাদু দেখো, আমরা যেটা করেছি ঠিক কাজই করেছি। এতে যারা অপমানিত হয়েছিল তারা বিচার পেরোলো, আমরা সাফল্য লাভ করলাম। আর এই যে পারুল দেখছো, এ আসল নন্দিনী, এ সমাজের যত কলুষিত জিনিসকে দূরে ঠেলে সকলকে বিচার পাইয়ে দেয়। আবার যদি আমরা বিপদে পড়ি ওই রুখে দাঁড়াবে, আমি পাশে আছি। ওদিকে ওই বাড়ির মেয়ে, সেও চিৎকার চেঁচামেচি করছে যে এরা একটা আন্দোলনে সফলতা লাভ করলো, কোথায় তোমরা প্রশংসা করবে তা না দুধছাই করছো, কেন করছো? এরকম তোমরা করো না। আর দাদু বলছে যে আমার কথা যারা অবাধ্য হবে তাদেরকে আমি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, আমি কোনো কথা শুনবো না। আমিও তো পারতাম, একটা ফোন করলেই কাজ হয়ে যেত। পারুল বলল যে দাদু আপনি কবে ফোন করবেন তবে কাজ হবে, সেই ভরসায় কি আমরা বসে থাকবো? এটা হয় না। আমরা যেটা করেছি সকলের ভালো চেয়েই করেছি, কিন্তু দাদু বয়োজ্যেষ্ঠ মানুষ, ভাবছে যে গুন্ডা যাদের পেছনে এরা হাত ধুয়ে পড়ে রইল তারা তো একদিন বদলা নিতে পারে, কিছু তো বলা যায় না। উনি বোঝানোর চেষ্টা করলেন যে এখন কি ছেলেমেয়েরা একা রাস্তায় ঘোরাফেরা করে না, শান্তিতে থাকে না? একটা হয়তো কেলেঙ্কারি হয়েছে ঠিক কথা, কিন্তু তার জন্য এত বড় আন্দোলন, ওরা সকলে রেগে যাবে না? এদিকে পুলিশ ইন্সপেক্টর, তাকেও বরখাস্ত করা হয়েছে। অনেক বড় কাণ্ড ঘটে গেছে। দাদু এটা মেনে নিতে পারছে না। ঠাম্মি বোঝানোর চেষ্টা করছে, ও তুমি ঘরে চলো, তোমার শরীর খারাপ করবে। কিছুতেই উনি শুনছেন না, ওনাকে আটকে রাখা যাচ্ছে না। তারপরে উনি হুমকি দিয়ে গেলেন, এরপরেও যদি কেউ বাড়িতে এরকম ঝামেলার সৃষ্টি করো তাকে আমি কিছুতেই বাড়িতে আশ্রয় দেব না, তোমরা কেউ স্বাবলম্বী হওনি। কিন্তু পারুল বলছে দাদু আমরা তো স্বাবলম্বী হয়েছি, রায়ানও বলছে, না হলে আমরা এত বড় লড়াইয়ে সামিল হলাম কী করে? আমরা জিতে গেছি। কিন্তু দাদু এসব কথা শুনতে চান না। উনি ঠাম্মির সাথে ঘরে চলে গেলেন। এবার কি হবে? সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির ছেলেদেরকে উনি মারতেও পিছপা হন না। এখনও এত শাসন, ছেলেরাও একটা কথা বলে না, সবাই মুখ বন্ধ করে সব কিছু মেনে নেয়। ওনার কথা নড়চড় হয় না, যা বলবেন সেটা সকলকে শুনতে হবে। একমাত্র পারুল এসে বিদ্রোহ ঘোষণা করছে, লড়াই করছে। দেখব পারুল কি করে সমস্তটা জয় করতে পারে। এদিকে রায়ানও ওকে ভালোবাসার কথা বলেছে, সে কথাটা সকলের সামনে আর বলা হয়ে উঠল না। বাড়ির পরিবেশ এখন ভালো না, কি হবে শেষ পর্যন্ত সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।